স্যার আমি স্যার 11তে আচ্ছা স্যার আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন মক টেস্টে যে সুপ্রিম কোর্টের বিচারপতি কত নম্বর? ওটাও 50 হবে, ওটাও ভুল আছে। হ্যাঁ আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ ঠিক আছে। অনামিকা 13 পেয়েছো, ঠিক আছে। চলো আজকে ওই ফ্রিডম স্ট্রাগল থেকে পুরো একটু হালকা করে বলে দেবো, মানে জাস্ট একটু সামারি মতো বলে দেবো, তারপরে এখান থেকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে। দেখো, ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে আমাদের যে রিভোল্ট হয়েছিল 1857, সেই 1857 ফ্রিডম স্ট্রাগল হবে, ওকে। রিভোল্ট অফ 1857 অর্থাৎ মহাবিদ্রোহ। কি রে ভাই, তো 1857 সালে মহাবিদ্রোহ যেটা হয়েছিল সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের 100 বছর পরে, 1757 সালের 100 বছর পরে, এই 100 বছর পরে হঠাৎ সারা ভারতবর্ষব্যাপী একটা বিশাল বিদ্রোহ দেখা দিল। কেন বিদ্রোহ দেখা দিল? তার পেছনে অনেক কারণ হয়েছে। 100 বছরের ব্রিটিশ শাসনের অত্যাচার, এই সমস্ত বিষয়, সে অত্যাচারটা বিভিন্ন ধরনের হয়েছিল। একটা হচ্ছে পলিটিক্যালি ছিল, আর একটা কি ইকোনমিক্যালি ছিল, আর একটা সোশ্যালি ছিল, মানে এবং হচ্ছে আর একটা হচ্ছে রিলিজিয়াসও ছিল। যে কোনো জিনিসের মানে বিদ্রোহের পেছনে অনেক কারণ থাকে, একটা কোনো কারণে হয় না, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে এই এই যে বিভিন্ন ধরনের প্রবলেম সমাজে দেখা দিচ্ছে, এই একটা সোশ্যাল সামাজিক দিক থেকে এই একটা মানে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, মানুষ আর কত সহ্য করবে? সহ্য করবে না। তাহলে সহ্য করতে পারছে না বলে মানুষ কি হচ্ছে, এই আন্দোলন করছে, ঠিক আছে। আরজি করে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ আন্দোলন হয়ে গেল, অথচ এই আন্দোলনটা ঠিকঠাক ভাবে সরকার কি হলো, ম্যানেজ করে নিল, ঠিক আছে। কত ম্যানেজ, ব্রিটিশ শাসনেও এরকম হয়েছিল, এরকম প্রচুর একটা মানে প্রচুর সমস্যা তৈরি হয়েছিল, সামাজিক থেকে মানে সামাজিক, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, অনেক 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 সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সরকার আস্তে আস্তে সেগুলোকে ট্যাকেল করে নিয়েছিল। কিন্তু কিন্তু আস্তে আস্তে সমাজের সর্বস্তরে যখন সেই ক্ষোভটা ছড়িয়ে যাবে, তখনই তৈরি হয়ে যাবে বিদ্রোহের আকার, তৈরি হয়ে যাবে সমাজ। এখন ছোট ছোট ভাবে ক্ষুদ্রভাবে হচ্ছে, কারণ কি, কৃষকদের সঙ্গে প্রবলেম হয়েছে, কৃষকরা আন্দোলন করছে, কৃষকরা, আর কোনো সমাজের কোনো স্তরের ব্যক্তিরা যাচ্ছে না। ডাক্তারদের সঙ্গে প্রবলেম হচ্ছে, ডাক্তাররা যাচ্ছে, বুদ্ধিজীবী মানুষরা যাচ্ছে, বাকি সমাজে যারা নিরক্ষর, যারা হচ্ছে মানে সাধারণ মানুষ, তারা কিন্তু এইসব এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে না, কারণ তারা তাদের গায়ে আঘাত লাগেনি, সেই কারণে তারা যাচ্ছে না। তো সেই রকম আর কি, এখন এইরকম চলছে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট স্টেজ, ঠিক আছে। তো সিপাহী বিদ্রোহ হয়েছিল এরকম বিভিন্ন কারণে, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল এবং হচ্ছে রিলিজিয়াস, বিভিন্ন কারণে এই বিদ্রোহটা শুরু হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, ঠিক আছে। তো এত কিছু কারণ টারণ আমরা এখন আর পড়বো না, এখন পড়বো যে এই বিদ্রোহটা প্রথম শুরু হয়েছিল কত সালে, 1857 সালে মার্চ মাসে। কতই মার্চ? 29শে মার্চ, তাই তো। এই 29 মার্চ হচ্ছে ভারতের প্রথম এই বিদ্রোহটা শুরু হয়েছিল। কোথায় হয়েছিল? এই বাংলাতেই হয়েছিল বিদ্রোহ শুরু, ঠিক আছে। এ করেছিল কে? বাংলার কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। ব্যারাকপুরে মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে। হ্যাঁ, ব্যারাকপুরের শুরু হয়েছিল মঙ্গল পান্ডে। ব্যারাকপুর হচ্ছে সেনা ছাউনি, এখনো সেই ব্যারাকপুরে মিলিটারি ট্রেনিং হয়, ঠিক আছে। সেই মিলিটারি ট্রেনিং সেইখানে আর কি, ব্যারাকপুরে যে মঙ্গল পান্ডে ছিলেন একজন রেজিমেন্টের একজন সেনা, ঠিক আছে, নেভির একজন সেনা, এবং ইনি কি করেছিলেন, একজন ব্রিটিশকে হত্যা করেছিলেন। কাকে হত্যা করেছিল? দুজন ব্রিটিশ অফিসারকে, হডসনকে হত্যা করেছিলেন, ঠিক আছে। এবং এই তখন থেকে শুরু হয়ে যায় এই বিদ্রোহ। সাময়িকভাবে এখানে শুরু হলেও কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল, প্রকৃতপক্ষে শুরু হয়েছিল প্রায় 3-4 মাস পরে, মে মাসে, ঠিক আছে। সেটা কোথায় হয়েছিল? মিরাটে। উত্তরপ্রদেশের মিরাট। হ্যাঁ, এই ধরো আমাদের এখানে ছোটখাটো একটা হলো বিদ্রোহ, হ্যাঁ, আর্যিকর, তারপরে ছোটখাটো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে ছোট ছোট বিদ্রোহ, কিন্তু প্রকৃতপক্ষে এই বিদ্রোহটা আরো আগুন জ্বালবে যদি একটা অন্য কোনো একটা জায়গায় হয়ে যায়, ব্যাপক আকারে সমস্ত ধরনের মানুষ যদি এই বিদ্রোহে সামিল হয়, তখন বিদ্রোহের আকার পরিণত হবে। তো ওই 1857 সালে 10 তারিখে, 10ই মে, অর্থাৎ 10 তারিখে এই বিদ্রোহটা শুরু হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশের মিরাটে। এবং আস্তে 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 সারা ভারতবর্ষে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এবং এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে কেন? আস্তে আস্তে যাদের সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তারা আস্তে আস্তে বলছে, ভাই ও মানে আমার 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 সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বা আমার সঙ্গে করেছে, আমার ক্ষমতা নিয়ে নিয়েছে, চলো আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করবো।
ঠিক আছে? তো সেই সময় যেহেতু আমাদের মানে ব্রিটিশ শাসনাধীন ছিল, বিভিন্ন ধরনের অনেক ছোট ছোট রাজ্য ছিল, তাদের রাজ্যে রাজারা পরিচালিত করছে এক একটা রিজিয়ন, বাংলা, বিহার, উড়িষ্যা, এবং এই সমস্ত অঞ্চলে যারা শাসন করতো তারা হচ্ছে ছোট ছোট ভাবে তারা বিদ্রোহ শুরু করতে থাকলো ইংরেজ সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, এরকম সারা ভারতবর্ষে আস্তে আস্তে এই বিদ্রোহের আগুন জ্বলে, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিভিন্ন ব্যক্তি, এবং সেই ব্যক্তি কারা কারা কোন বিদ্রোহ মানে কোথায় সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সেটা একটু জানতে হবে। যেমন আমাদের ভারতবর্ষে তখন সেন্ট্রাল পয়েন্ট ছিল দিল্লি। দিল্লিতে বিদ্রোহের নেতৃত্ব অর্থাৎ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সেই সময় আর কি মুঘল সম্রাট ছিল যিনি, ঠিক আছে, বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর। তিনি ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতৃত্ব দানকারী, অর্থাৎ প্রধান তার নামেই পরিচালিত হতো, কিন্তু অ্যাকচুয়ালি তিনি তো বৃদ্ধ লোক, সেইখানে স্যার অতটা। বাহাদুর শাহ টু তো? হ্যাঁ, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ মানে বয়স্ক ব্যক্তি, বিদ্রোহ করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, বা ফিল্ডে যেতে পারবে না, কিন্তু তার নামে পরিচালনা হয়েছিল, ঠিক আছে, এই বিদ্রোহটা। এবং এই বিদ্রোহের পরিচালনা করেছিলেন ভগৎ খান, যিনি ছিলেন ওই বাহাদুর শাহর কমান্ডার, মানে সেনাবাহিনী প্রধান। সেনাপতি। হ্যাঁ, সেনাপতি ছিল, ইনি পরিচালনা করেছিল, ঠিক আছে। এবং এছাড়া দিল্লি, কানপুর, ঠিক আছে, কানপুরের বিভিন্ন স্থানে, উত্তরপ্রদেশ, লখনৌ থেকে শুরু করে এলাহাবাদ, হ্যাঁ, নর্থ ইন্ডিয়াতে এই আন্দোলনটা বেশি স্প্রেড করেছিল। আমাদের ভারতবর্ষে যত আন্দোলন ছিল, সাউথ ইন্ডিয়া কিন্তু অতটা বেশি প্রভাব বিস্তার করেনি, বা সেইখানে মানে সাউথ ইন্ডিয়ার একটা কালচার আলাদা, সেখানে স্যার আমার মনে হয় সাউথ ইন্ডিয়ার ভাষা বুঝতে পারতো না ইংরেজরা, এই জন্য বেশি করতে পারেন আমার একটা মনে মুভি হচ্ছে। বেরিয়েছিল না 1947, 16th আগস্ট বলে সিনেমাটা বেরিয়েছিল, ওখানে মানে অতটা পর্যন্ত পৌঁছাতেই পারিনি। কমিউনিকেট তখন তো কমিউনিকেট অত ইজি হতো না না। হ্যাঁ, দেখো সাউথ ইন্ডিয়াতে তখন ওই সুলতানি যুগে আলাউদ্দিন খিলজি সে গিয়েছিল, কিন্তু মহারাষ্ট্রে সাউথ ইন্ডিয়াতে চেয়েছিল, কিন্তু গিয়েছিল, কতটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। ওই বিন তুগলক চেষ্টা করেছিল দক্ষিণ ভারতে এসে রাজধানী স্থানান্তর করে সেখানে তার ইয়ে করবে আর কি, কিন্তু পারেনি। তো ইংরেজরাও সেরকম সাউথ ইন্ডিয়াতে সেরকম ভাবে করতে পারেনি, করেছিল কিন্তু অতটা পারেনি। তো বরাবরই কিন্তু সাউথ ইন্ডিয়া অতটা বেশি বিদ্রোহ বা বিভিন্ন বিষয় থেকে অতটা বেশি আগ্রহ দেখায়নি। হ্যাঁ, তুমি ভালো করে দেখো। কিন্তু এখন কিন্তু মানে যদি মানে মেধার দিক থেকে দেখো, কিন্তু সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের মানুষ কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভলি ভারতবর্ষের জন্য কাজ করে যাচ্ছে, মানে বিভিন্ন ক্ষেত্রে। ভালো করে দেখবে বিভিন্ন মানে প্রশাসনিক পদ বলো বা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট বলো, সবই কিন্তু বেশিরভাগ আছে, সবই না বেশিরভাগ সাউথ ইন্ডিয়ার মানুষরাই কিন্তু এই সমস্ত রয়েছে, ঠিক আছে, বিজ্ঞান কারিগরি বিদ্যার দিক থেকে, বা হচ্ছে প্রশাসনিক পদ সামলানোর ব্যাপারে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যেটা আসছিলাম মেন, চলে আসি মেন জায়গায়। তো দিল্লিতে সিপাহী বিদ্রোহ পরিচালনা করেছিলেন কে? ভগৎ খান, যিনি কি ছিলেন বাহাদুর শাহ জাফরের সেনাপতি। ওকে, এই বিদ্রোহ এরপরে আর কি যে বিদ্রোহটা হয়েছিল কানপুরে এই বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা সাহেব তাঁতিয়া তোপি। নানা সাহেব এবং তাঁতিয়া তোপি। নানা সাহেবের দুঃখ কি ছিল? তার দুঃখ ছিল যে তার মানে অ্যাকচুয়ালি সেই সময় সত্য বিলোপ নীতি ছিল, এই সত্য বিলোপ নীতি না, সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতা আরে ওই যে বিরোধ ছিল, ল্যাপস অফ ডক্ট্রিনও তো ছিল। ল্যাপস অফ ডক্ট্রিন, হ্যাঁ, সত্য বিলোপ নীতি। তো সত্য বিলোপ নীতির মাধ্যমে তার রাজ্যটাকে দখল করে নিয়েছিল ইংরেজরা। কেন? কারণ সত্য বিলোপ নীতিতে একটা ছিল যে যারা দত্তক পুত্র সন্তান, হ্যাঁ, দত্তক পুত্রদের পরবর্তী শাসন কার্য পরিচালনা করা যাবে না, সেই রাজ্যটা ইংরেজদের হয়ে যাবে। তো কানপুরটাও সেরকম হয়েছিল। নানা সাহেব ছিল দত্তক পুত্র, সেই কারণে তার সেই সিংহাসন বা তার রাজ্যটা কিন্তু কেড়ে নিয়েছিল ইংরেজরা। সেইখানে নানা সাহেব তো অবশ্যই বিদ্রোহী হয়ে যাবে স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। কিন্তু নানা সাহেব খুবই ঢ্যামল লোক ছিল। ঢ্যামল লোক মানে কি? নানা সাহেব আর তাঁতিয়া তুবি কিন্তু নানা সাহেব পালিয়ে গেছিল, ঠিক আছে, যখন বিদ্রোহ হয় তার সেনাপতি কিন্তু বিদ্রোহ করেছিল, কিন্তু নানা সাহেব ভয়ে পালিয়ে গেছিল, নেপালে পালিয়ে গেছিল। নেপালে পালিয়েছিল। প্রকৃতপক্ষে বিদ্রোহ পরিচালনা করেছিল তার সেনাপতি
তাঁতিয়া তুপি, তাঁতিয়া তুপি লাস্টে ধরা পড়ে, তাকে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কানপুরের গল্প, নানা সাহেব আর তাঁতিয়া তুপি। এবং এই বিদ্রোহ মানে দমন করেছিলেন কিন্তু ওই কলিন ক্যাম্পাবেল। কে বিদ্রোহ দমন করেছিল একটু পড়তে হবে। কলিন ক্যাম্পাবেল, অর্থাৎ কানপুরে বিদ্রোহ দমন করেছিলেন কলিন ক্যাম্পাবেল। ওকে, এরপরে আসি লখনৌতে। লখনৌতে বিদ্রোহ পরিচালনা করেছিলেন কে? হযরত মহল। হযরত মহল লখনৌতে ওখানকার যে রাজা ছিল তার মা, হ্যাঁ স্যার একটা ওখানকার মহিলা যে ছিল রাজা না? ছিল তার মা বেগম হযরত মহল। হ্যাঁ মহিলা কেন, কিভাবে, হ্যাঁ মহিলা কেন, কি আছে, লক্ষ্মীবাই তো মহিলা ছিল। ওনার না, হযরত মহল ওনার মা ছিল, যিনি ওখানকার রাজা বিরজিস ছিলেন। খান, ওর ছেলে ছিল বিরজিস খান। হ্যাঁ একদম একদম। তো তুমি হযরত কি বই পড়ো? প্রিয়াঙ্কার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি এনসিইআরটি বই পড়ো? এনসিইআরটি, হ্যাঁ না না, আমি ওই ক্লাস 8 পড়াই তো বাচ্চাদেরকে, ওইটাই মনে পড়ছে একটু একটু। হ্যাঁ হ্যাঁ ওটা এনসিইআরটির বুকস ফলো করো কিনা বলছি, কারণ এত হ্যাঁ ডিটেলস তো। ওদের এনসিআরটি বই নেই, ওই এনসিআরটি তো সস্তা, তাহলে তো ভালোই হতো। এনসিইআরটি ওই না বই হলেও চলে না, ওই ওদের বইগুলো, 500 টাকা দামি বই পড়ায়, ভুলভাল পড়ায়। আচ্ছা। তো যাই হোক, কলিন ক্যাম্পাবেল ছিলেন, ইনিও কলিন ক্যাম্পাবেল কানপুর তারপর হচ্ছে লখনৌতি বিদ্রোহ দমন করেছিল। ওকে, তারপরে আসছে ঝাঁসি। ঝাঁসি হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই হচ্ছে কোথায়, কোথায় সেটা, মানে ঝাঁসি রানীর রাজ্য কোথায় ছিল? ঝাঁসি রাজ্য, উত্তরপ্রদেশ। ইউপি, হ্যাঁ ইউপি, উত্তরপ্রদেশ। ইউপি আর এমপির বর্ডার একেবারে। হুম। তো ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনা করেছিলেন লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? মণিকর্ণিকা। মণিকর্ণিকা। ওর স্বামীর নাম কি? কি বেশ দিয়েছিল, দামোদর চন্দ্র। হ্যাঁ গঙ্গারাম দামোদর নাকি এরকম কিছু একটা। হ্যাঁ দামোদর, দামোদর দামোদর কি ওর ছেলে দত্তপুত্রটা নাম ছিল? উম, গঙ্গারাম নাকি এরকম কিছু, গঙ্গা দিয়ে কিছু একটা গঙ্গা, নাম। হ্যাঁ। গঙ্গারাম, গঙ্গাধর রাও। গঙ্গাধর রাও, হ্যাঁ, হ্যাঁ গঙ্গাধর রাও, ঠিক। গঙ্গাধর রাও, ঠিক। হ্যাঁ অনামিকা স্যার সঠিক ছিল। যাই হোক, আর তো দামোদর চন্দ্র হচ্ছে ছেলের নাম, দত্তক পুত্র। হ্যাঁ দামোদর। আচ্ছা এইবারে আসছি, ওই ঝাঁসি রানী লক্ষ্মীবাই কি হয়েছিল, ওই একই অবস্থা, মানে ইংরেজরা দখল করে নিয়েছিল আর কি। লক্ষ্মীবাই কিন্তু, লক্ষ্মীবাই কি করেছিল, তার মানে বীর বিক্রম, তার সাহসিকতার সাহায্যে ইংরেজদের বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজ যে কমান্ডার ছিল, ইংরেজদের সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, একজন মহিলা হলেও তিনি একজন প্রকৃত সেনার বেশ ধারণ করে তাদের সঙ্গে যুদ্ধ করেছিল। ঠিক আছে, এবং হিউজ রোজ তিনি উল্লেখ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যে আর যখন ওই ঝাঁসি বেড়াতে গেলে না, যেখান থেকে ঘোড়া নিয়ে পালিয়েছিল লক্ষ্মীবাই, মানে শেষ মুহূর্তে যখন বুঝলো যে আমি বাঁচতে পারবো না, আর বাচ্চাটাকে বাঁচানোর জন্য যখন পালাচ্ছিল, হুম, ঘোড়া নিয়ে সেই জায়গাটা দেখায়, জানেন কোথা থেকে ঝাঁপ দিয়েছিল? হুম, আমি তো অতদূর থেকে ঘোড়াটা ঝাঁপ দিল কি করে, ওর পা ভেঙে যায় না, আমি সেটা ভাবছি। অনেক দূর থেকে। বাচ্চাটা বাঁচেনি? অনেকটা উঁচু দুর্গ থেকে ঝাঁপ দিয়েছি। ওই ঝাঁচি আপনি ইউটিউবে দেখবেন, দেখায় কি সুন্দর, কান্না পায়, ভীষণ কান্না পায়। ওই ছেলেটাকে নিয়ে ঝাঁপ দিয়েছিল, ছেলেটা মারা গেছে। হ্যাঁ, কম না না, ছেলেকে মানে বেঁচে ছিল কিনা জানি না, তবে ছেলেকে যাতে সেফ জায়গায় রাখতে পারে সেজন্য পালিয়েছিল। বুঝতে, ওকে তো ছুরি টুরি দিয়ে পেটে ছুরি চালিয়ে দিয়েছিল, ছুরি নয় তরোয়াল, তারপরে কোমরে বেঁধে নিয়ে ছেলেকে নিয়ে ছুটে পালিয়েছিল, মানে ঘোড়ায় করে। বলেছিল ওর যে সহচরী ছিল তাকে বলেছিল আমাকে পুড়িয়ে দেওয়া হয় যেন কোনো ক্রমে ইংরেজদের হাতে যেন না আমার বডিটা পৌঁছায়। ওকে নীল বসন্ত বলা হতো, নীল রঙের শাড়ি পরে যুদ্ধ করেছিল। কি বলা হতো? নীল? নীল বসনা, নীল রঙের শাড়ি পরেছিল। সেই সময় মানুষ মানে অনেক ইয়ে ছিল আর কি, মেরুদণ্ড সোজা ছিল। এখন আর অনেক বিধবা নারী কিভাবে চালিয়ে গেছে ভাবুন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, বিশাল। বীরাঙ্গনা। বীরাঙ্গনা এখনো আছে, ঠিক আছে, মাঝে মাঝে দেখবে বীরাঙ্গনা এক একটা মানে আছে, এখনো আছে, কিন্তু সেগুলো প্রকাশ হয় না, বীরাঙ্গনাকে উঠতে দেওয়া হয় না।
নেই কি বলেছে? এই যে এক একটা আন্দোলন পরিচালনা করছে বিভিন্ন সময় বিভিন্ন নারী হলেও তার পাশে আমার কিন্তু আমার তো ডান হাত বাম হাত পেছনে কিন্তু পুরুষরা ছিল, সাপোর্ট করতো। এখনকার দিনে কেউ সাপোর্ট করবে না। স্যার আমার তো রীতিমতো ভয় লাগে, বেশি প্রতিবাদ করতে গিয়ে যদি আবার টার্গেট হয়ে যায়। নিজে টার্গেট হয় ঠিক আছে, আবার যদি বাচ্চা টাচ্চা টার্গেট হয় এটা আমার ভয় লাগে। হ্যাঁ, তুমি তো প্রতিবাদ করতে পারো না, তুমি তো দলের লোক। তোমার প্রতিবাদ করার জায়গায় নেই, ঠিক আছে? কে দলের লোক? আমি কেন দলের লোক হতে যাবো? আমি কারোর দলের নেই, আমি ওই জন্য নন পলিটিক্যাল কইয়াতে থাকি। তোমার জন্য তোমার হাজবেন্ডের ফেস লস হয়ে যাবে তুমি যদি আন্দোলন করতেও যাও, প্রতিবাদ করতেও যাও কিছু। আর বলবেন না স্যার, হচ্ছে মানে মানে যুদ্ধ লেগে যাবে বাড়িতে বাড়িতেই তাহলে। হ্যাঁ, ওটাই হবে। আসলেও জামাইবাবুর মনেও অন্য কেউ আছে। জামাইবাবুর হ্যাঁ, মনে দাদা থাকলে বাইরে প্রকাশ্যে দিদি থাকতে হয়, কিছু করার নেই, তাই আচ্ছা না চলো। বদ্দি? চলো চলো, হ্যাঁ হবে হবে, নাও এবার হবে। একটু পড়াশোনা হয়ে যাক লাস্ট, তারপরে কথা হচ্ছে। চলো এবার লখনৌ, লখনৌ হয়ে গেছে, এবার ঝাঁসি হয়ে গেল, এবার হচ্ছে এলাহাবাদ। হ্যাঁ, এলাহাবাদে নেতৃত্ব দিয়েছিলেন লিয়াকত আলী। ওকে, লিয়াকত আলী। লিয়াকত আলী। হ্যাঁ, লিয়াকত আলী নেতৃত্বে। এছাড়াও ছিল বিভিন্ন অন্যান্য জায়গা ছিল, সেই সমস্ত জায়গাগুলিকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে জগদীশপুরে হচ্ছে কনওয়ার সিং দিয়েছিলেন, ঠিক আছে? কনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন বিহারের। ইনি একজন 80 বছরে বুড়ো ছিল, হ্যাঁ, লড়াই করে। বয়স্ক লোক, সবথেকে বেশি বয়স্ক লোক ছিল কনওয়ার সিং। ওকে, তো এগুলো একটু করে নিতে হবে। এছাড়াও অন্য অন্য জায়গাতে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ পরিচালনা করেছিলেন বিভিন্ন ব্যক্তি। যেমন হচ্ছে বেরেলি, মানে উত্তরপ্রদেশে বেরেলি বলে একটা জায়গা, সেখানে খান বাহাদুর খান নেতৃত্ব দিয়েছিল। ওকে, এবং ফৈজাবাদের নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ। ওকে, এবং অন্যান্য মিরাটে দেবী সিং। স্যার আপনি বেরেলি না কি বললেন? বেরেলিটা কোথায়? উত্তরপ্রদেশে। হ্যাঁ, সেখানে কে করেছিল? খান খান বাহাদুর বাহাদুর হ্যাঁ খান। মানে সেখানে আচ্ছা। খান বাহাদুর খান। তারপরে উত্তরপ্রদেশে, এটাও উত্তরপ্রদেশে দেবী সিং পরিচালনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। মিরাটে দেবী সিং না মিরাটে কদম সিং? করম সিং, দেবী সিং, ওরা দু ভাই বোন না, ইয়ে মানে দেবী সিং, করম সিং, মানে এরা হচ্ছে ওই হাজবেন্ড পার্সন হবে হয়তো, দেবী সিং এর হাজবেন্ড। এছাড়াও এইগুলো হচ্ছে বিদ্রোহ কোথায় হয়েছিল। এবারে আসবো এই যে বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ যখন বিদ্রোহ শেষ হয়ে যায়, যখন আত্মসমর্পণ করে দ্বিতীয় বাহাদুর শাহকে, কি হয়েছে, রেঙ্গুনে তাকে ডিপার্চার করে দেওয়া হয়, ঠিক আছে? পাঠিয়ে দেওয়া হয় রেঙ্গুনে, এবং সেখানে মারা যায়, ঠিক আছে? সেখানে মারা যায় 1862 সালে দ্বিতীয় বাহাদুর শাহ মারা যায়, ঠিক আছে? এবং তিনি ছিলেন শেষ মোগল সম্রাট ছিলেন। ওকে, আচ্ছা, এবার নানা সাহেব তাঁতিয়া তুকি যাকে বলা হচ্ছে, নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব প্রকৃত নাম ছিল কি? ধন্দুপন্থ। ধন্দুর পন্থ। নাকি পান্ডুরং নাকি? হ্যাঁ ধন্যবাদ। ধন্দুর পন্থ ছিল। তো তাঁতিয়া টপিন না। হ্যাঁ, আর তাঁতিয়া তুকির আসল নাম রামচন্দ্র রামচন্দ্র পান্ডুরঙ্গ। পান্ডুরং। হ্যাঁ, আচ্ছা, এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে, সিপাহী বিদ্রোহের নিয়ে আর কি অনেক বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বই রচনা করেন, কারণ সারা পৃথিবীব্যাপী তো এই বিদ্রোহ হয়েছিল। সেই কারণে প্রথমত কার্ল মার্কস, ঠিক আছে, কমিউনিস্ট নেতা কার্ল মার্কস, তিনি একটা বই লেখেন, তার নাম কি, দি ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, 1857। এই বইটা লেখক কে? দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, 1857। এই বইটির লেখক হচ্ছে কার্ল মার্কস। সুরেন্দ্রনাথ ছিলেন অন্য একটা বই লেখক, ঠিক আছে? এস এন ব্যানার্জি, তিনি হচ্ছে শুধু 1857। স্যার আরেকবার বলুন, দ্য ফার্স্ট ওয়ার অফ। লেখো দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, 1857। অনলি 1857। লেখক কে? কার্ল মার্কস। নেক্সট, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, এই বইটির লেখক কে? দামোদর সাভারকর। হ্যাঁ, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, দামোদর সাভারকর। আরেকটা বই লেখো, সিপাই মিউটিনি, কি বলেন? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট। ওটি পড়ানো হয়ে গেলে আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন দেবেন তো। এই সাভারকরকে পছন্দ করে না কেন কেউ?
সাভারকারকে কেউ পছন্দ করে না কেন? অনেকেই হ্যাঁ ওরকম কিছু কথা বলে কেন? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে ওই এক্সট্রিমিস্ট ছিল, এক্সট্রিমিস্ট ওই একটু মানে দামোদর সাভারকার, দেখো দামোদর সাভারকার একটু হিন্দুত্ববাদী লোক ছিলেন, ঠিক আছে, সেই কারণে এটাকে অনেকে পছন্দ করতো না। এবং ঠিক আছে, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, দামোদর সাভারকার। নেক্সট, দি সিপাই মিউটিনি অ্যান্ড দি রিবিলিয়ান 1857, রমেশ চন্দ্র মজুমদার। আরেকবার বলুন। দি সিপাই মিউটিনি অ্যান্ড দি রিবিলিয়ান অফ 1857, রমেশ চন্দ্র মজুমদার। এবার লেখো অনলি 1857, এস এন সেন। এস এন সেন, SN এস এন সেন। SN সেন। আচ্ছা, এই দামোদর সাভারকার আরেকটা লেখো, দামোদর সাভারকার হচ্ছে বলা হয়েছে না, দি রিভোল্ট 1857, দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, দামোদর সাভারকার হয়ে গেছে। ওকে, চলো এইবার 1857 সিপাহী বিদ্রোহের ফলাফল কি হলো? সিপাহী বিদ্রোহের ফলে অনেক কিছু হয়েছে, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য একদম ওলট পালট হয়ে যায়। এতদিন ধরে ভারতবর্ষে যে ব্রিটিশরা পরিচালনা করতো, মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা শাসনভার পরিচালিত হতো সারা ভারতবর্ষ। 1857 সালের পর থেকেই ভারতবর্ষের পরিচালনার দায়িত্ব, অর্থাৎ এত বড় ভারতবর্ষের পরিচালনার দায়িত্ব চলে যায় সরাসরি ব্রিটেনের হাতে, ব্রিটেনের হচ্ছে রানীর হাতে চলে যায়, ঠিক আছে। এবং রানী তো অনেক কিছু বলেন যে এরপর থেকে ভারতবর্ষে আর কোনো নতুন নতুন রাজ্য বা নতুন শহর বা কোনো নতুন জায়গা ইংরেজরা আর দখল করবে না, ঠিক আছে, প্রতিশ্রুতি দেওয়া হয়, যেটা হচ্ছে রয়্যাল প্রোক্লামেশন অফ রানী ভিক্টোরিয়া, অর্থাৎ রানী ভিক্টোরিয়া থেকে একটা ঘোষণাপত্র পাঠানো হয়, বা রানীর ঘোষণাপত্র, যেটা 1800 কত সালে, 1858 সালে রানী, হ্যাঁ 1858 সালে রানী ঘোষণা করে যে এরপর থেকে ভারতবর্ষে আর কোনো রাজ্য বা কোনো অঞ্চল ব্রিটিশরা আর দখল করবে না। ভারতবর্ষের মানুষরা তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পরিচালনা করবে, তারা স্বাধীনভাবে তারা বসতি স্থাপন করতে পারবে, এবং তারা ওই সত্য বিলোপ নীতির মাধ্যমে কোনো রাজ্য দখল করবে না, বা অধীনতামূলক নীতির মাধ্যমে কোনো রাজ্য দখল করবে না, ইটিসি অনেক কিছু বলা হয় আর কি, ঠিক আছে। এবং আস্তে আস্তে এই ব্রিটিশদের শাসন চলে যায় ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে, পার্লামেন্টে না, ইংল্যান্ডের রানীর হাতে চলে যায়, ঠিক আছে। এই হলো সিপাহী বিদ্রোহ 1857 কাহিনী, ঠিক আছে। চলো এবার স্যার আপনি একটা রমেশচন্দ্র মজুমদারের লেখা বই বললেন না, এ সিপাহী মিউটিনি অ্যান্ড পুরো নামটা একবার বলবেন? ভুল। and সিপাহী মিউটিনি and the rebellion of 1857, রেবিলিয়ন অফ 1857। হ্যাঁ স্যার, তারপরে কি বললেন? ফলাফলটা হয়ে গেল, তারপরে কি বললেন? আর কিছু বলিনি, এবার প্রশ্ন করব। মানে সেরকম আগের মতো অ্যান্সার দেবো পার্সোনালি? হ্যাঁ, ঠিক আছে, চলো আমি রেকর্ডিংটা, আচ্ছা প্রশ্ন করি, থাক এই রেকর্ডিং এর মধ্যে থাক, অসুবিধা নেই। এখান থেকে প্রশ্ন করছি, তোমরা প্রত্যেকে আনসার দেবে, আশা করি পারবে প্রত্যেকে। চলো ফার্স্ট প্রশ্ন, দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ স্টার্ট। এখন যা প্রশ্ন করবো সব পাতি হয়ে যাবে, এমনিও পাতি ছিল। স্টার্ট ড্যাশ মে 1857 ইন ড্যাশ, ড্যাশ মে 1857 ইন ড্যাশ। চলো বলো। স্থানটা বলতে হবে, 1857 তো বলে দিলাম, ড্যাশ মে 1857 ইন ড্যাশ মানে স্থানটা, অপশন দেবো না। অপশন দেব না? এটা কি ধরনের কথা? দেবেন না, চুপচাপ বসে থাকুন। অপশন দেব না। সঠিক উত্তর এবারে পাবো না ভুল উত্তর পাবো দেখছি।
ডালিয়া সঠিক উত্তর, মঞ্জিনা সঠিক উত্তর, মৌমিতা সঠিক উত্তর, নার্গিস সঠিক উত্তর না, সুনন্দা সঠিক উত্তর, পৃথা সঠিক উত্তর না, প্রিয়াঙ্কা সঠিক উত্তর না, অনামিকা সঠিক উত্তর, নার্গিস এবার সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? 10ই মে 1857 ইন মিরাট। বিরাট বিরাট, হ্যাঁ স্যার, ভুল করে ব্যারাকপুর দিয়ে। অনেকে ব্যারাকপুর দিয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ স্যার আপনি কি কালকে পড়িয়ে তারপর ছুটি দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমাদের এখানে গান চলতে শুরু হয়ে গেছে। রাতে আমার- করাতে পারবেন কিনা আগে দেখে নিন, রাতে না, তো না, কালকে আমাদেরও শুরু হয়ে গেছে আজ থেকে, ঠিক আছে? এখানেও গান বাজা শুরু হয়ে গেছে। স্যার স্যার তাকিয়া টুপির আসল নামটা কি বললেন? আমি ভুলে গেলাম। কি রামতনু পাণ্ডুরঙ্গ? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নেক্সট, রামচন্দ্র না, কি মানে তাকিয়া টুপির আসল হ্যাঁ নাম? হ্যাঁ, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, হ্যাঁ হ্যাঁ ঠিক। নেক্সট প্রশ্ন, 1800 হু ওয়াজ ইলেক্টেড বাই দি রেবেল অফ দি 22 মানে 22তম নেভি, ঠিক আছে, ডিউরিং বুঝতে পারলাম না। 1857। প্রশ্নটা আবার বলছি, প্রশ্নটা হচ্ছে হু ওয়াজ ইলেক্টেড বাই দি রেবেল অফ দি 22 নেভি ইনফ্যান্ট্রি ডিউরিং দি রিভোল্ট 1857? শাহ মাল, মঙ্গল পান্ডে, মৌলভী আহমদুল্লাহ শাহ, নানা সাহেব পেশোয়া। স্যার ভুল হতে পারে, আপনি বলুন আমাকে কোয়েশ্চেনটা আরেকবার। লেখো হু লিখে নিন। ওয়াজ ইলেক্টেড বাই দি রিবেল অফ 1800 বাই দি রিবেল অফ দি 22 মানে 22তম নেভি নেটিভ সরি 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 স্থানগুলো আরেকবার বলুন। শাহ মাল, মঙ্গল পান্ডে, মৌলভী আহমদুল্লাহ অ্যান্ড হচ্ছে নানা সাহেব। মানে অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে 1857 সালে এই বিদ্রোহের সময়, ঠিক আছে, কে ইলেক্টেড হয়েছিল ওই বিদ্রোহ পরিচালনার জন্য, ঠিক আছে, মঙ্গল পান্ডে হবে সঠিক উত্তর, হবে মঙ্গল পান্ডে। হ্যাঁ স্যার আমি দিয়ে দিয়েছি নেভি মঙ্গল। বললেন। সঠিক উত্তর স্যার, হচ্ছে মঞ্জিনা। কোশ্চেনটাই তো বুঝতে পারলাম, আপনি মঙ্গল পান্ডে অপশনই বলেননি, শাহমাল, আহমদুল্লাহ আর কি কি সব বলে গেলেন। যে এই না দেখো, বলেছে বাহাদুর বলেছে, শাহ। আমি মঙ্গল দিয়েছি, আমি মঙ্গল দিয়েছি, মঙ্গল বলেছে স্যার। তোমার হয়তো না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি যখন বলি হয়তো তুমি হয়তো শুনতে পাচ্ছ না, আমি অপশন বলেছি। হ্যাঁ, মঙ্গল পান্ডে হতে হবে। চলো নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন was involved in the killing of all white officer in the revolt 1857? ভালো প্রশ্ন হয়েছে। স্যার আপনি যতটা পড়িয়েছেন তার থেকে কোশ্চেনই করছেন না। কোশ্চেন হবে, দাঁড়াও, সব ওই করলে সব পেরিয়ে যাবে, তো সবই তো উত্তর দিয়ে দেবে। কি বললেন? কোশ্চেন গুলো, হ্যাঁ আচ্ছা, আমি ফোনটা তো আমার কাছে নেই। অপশন দিয়েছেন? স্যার অপশনস বলুন, অপশনস বলুন। অপশন, আচ্ছা আমি আবার বলছি, হুইচ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ওয়াজ ইনভলভড, লেখো হুইচ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ওয়াজ ইনভলভড ইন কিলিং অফ অল হোয়াইট অফিসার ইন দি রিভোল্ট 1857? অপশন দিচ্ছি, অপশন বলুন। 21তম নেভি, 41তম নেভি, আর একটা হচ্ছে 20তম নেভি, আর ফার্স্ট নেভি।
41 42 কে দিচ্ছ, কে কে দিচ্ছ? 41 42 21 স্যার আপনি কি কি অপশন বললেন? 41 42? না, 41 20 21 আর ফার্স্ট। কোন ব্যাটালিয়নটা জড়িত আছে সমস্ত হোয়াইট অফিসার তাদেরকে হত্যা করার জন্য? সঠিক উত্তর হবে 41তম ব্যাটালিয়ন, মৌমিতা, ডালিয়া, নার্গিস। ঠিক। আমি কেন? আমি ভুল? আমিও তো 41 দিয়েছি। হ্যাঁ, সুনন্দা, ঠিক আছে, সুনন্দা। পরের প্রশ্ন, হু লিড দি রিভোল্ট 1857 ইন বিহার? হু লিড দি রিভোল্ট 1857 বিহার? অপশন: আজিমুল্লাহ, ভগৎ খান, কনওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ। স্যার আরেকবার বলবেন অপশনস গুলো? মৌলিক ক্লাসে আছো? কখন এলে? অপশন: ভগৎ সিং। মৌলিক কখন এসছো ক্লাসে? স্যার অনেকক্ষণ তো, ও আচ্ছা প্রথম দিকটাই ছিলাম না, ওই 3টে 20 23 এরকম সময় করে। আচ্ছা আচ্ছা। অপশন দিচ্ছি, আজিমুল্লাহ খান, ভগৎ খান, কনওয়ার সিং এন্ড মৌলভী আহমদুল্লাহ। সঠিক উত্তর দিয়েছো ডালিয়া, মৌলি, মৌমিতা, মঞ্জিরা, নার্গিস। আবার ভুল করলে কেন? ভগৎ খান কেন হবে? সুনন্দা, প্রিয়াঙ্কা। কনওয়ার সিং সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ড্যাশ ওয়াজ লিডার দি রিভোল্ট 1857 ইন ফরিদাবাদ? ফরিদাবাদ এর বিদ্রোহের, আমি বলেছি হালকা করে, মনে আছে কিনা জানি না। ফরিদাবাদে বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন কে? অপশন: স্যার আপনি ফরিদাবাদ কখন বললেন? আপনি তো ফৈজাবাদ বললেন। হ্যাঁ, সরি সরি, আমি এখন ফৈজাবাদ বললাম না ফরিদাবাদ বললাম? ফৈজাবাদ বলেছি, বললো হবে। হ্যাঁ, ফৈজাবাদ হবে। ফৈজাবাদ, হ্যাঁ। কোশ্চেনটা কি, ফৈজাবাদ না ফরিদাবাদ? ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কি? অপশন: খান বাহাদুর, লিয়াকত আলী, মৌলভী আহমদুল্লাহ। স্যার এটা কোথাকার বললেন, স্থানের নাম কি? ফৈজাবাদ। ফৈজাবাদ। হুম। সঠিক উত্তর দিয়েছো মঞ্জিনা, মৌমিতা, সুনন্দা, ডালিয়া, প্রিয়াঙ্কা, নো, মৌলি। ওকে, সঠিক উত্তর হবে মৌলভী আহমদুল্লাহ। নার্গিস, লিয়াকত আলী না। লিয়াকত আলী কোথায় গেল? লিয়াকত আলী এখানে প্রশ্নই এসছে না। লিয়াকত আলী তো সেই এলাহাবাদে ছিল। লিয়াকত আলী। এলাহাবাদে। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দি লিডার অফ রিভোল্ট 1857 বেরেলি? উত্তরপ্রদেশ 1857 বেরেলি। বেরেলিতে লিডার কে ছিল? তাড়াতাড়ি বলো। বেরেলি। অপশন দিতে হবে। নানা সাহেব, কনওয়ার সিং, হজরত মহল, ভগৎ খান। ভাই বেরেলিতে কি বলছেন উল্টো পাল্টা অপশন? অপশন, আচ্ছা অপশন ভালো করে বাহাদুর, বাহাদুর খান, হজরত খান, কনওয়ার সিং, নানা সাহেব। হ্যাঁ, সঠিক উত্তর ডালিয়া, সুনন্দা, মঞ্জিনা, মৌমিতা। না, আজকে যতটুকু বললাম, যারা লিখেছো লিখে নেবে, নিয়ে হচ্ছে পড়ে নেবে, গুলিয়ে যাবে কে কোথায় বিদ্রোহ নিয়ে নেতৃত্ব দিয়েছিল।
বেরেলিতে হচ্ছে বাহাদুর খান, খান বাহাদুর খান, ঠিক আছে। বেরেলিতে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর। স্যার হুম। স্যার আপনার কাছে পড়া আমার এই 1 বছর হলো। আপনার কাছে ফার্স্ট আমি শুরু করেছিলাম এই 1857 সালের রিভোল্ট দিয়েই। যেদিন ফার্স্ট ক্লাস করি আপনার কাছে এটা দিয়েই শুরু করেছিলাম। 1 বছর হলো ওই কারণে। হ্যাঁ, না না সেটা বলছি মানে না, আমি যে 1 বছর স্যার পড়া হলো আপনার স্যার কাছে। তাহলে ভাবো 1 বছর পরে আবার সে 57 ঘুরে আসছে। সেটাই হচ্ছে কথা। তার মানে হচ্ছে আজকের দিনেই শুরু করেছিলেন? হ্যাঁ মানে এই মাসেই শুরু করেছিলাম আর কি, এই অক্টোবরে। বাহ। স্যার আপনি কি মানে ডায়েরিতে লিখে রাখেন নাকি যে হ্যাঁ। পরের বছর আবার অক্টোবরে শুরু করব আবার 1857 নাকি? না না, সেই পৃথিবী গোল না, কখন কোথায় কি হয়ে যাবে কেউ বুঝতে পারে না। চলো নেক্সট। ভালো, হ্যাপি এটা বলে না স্যার, হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে নিজেকে আবার হিস্ট্রি রিপিট করে, তো এরকমই ব্যাপার। হিস্ট্রি রিপিট করে। যাই হোক, হবে হয়তো অ্যাকচুয়ালি কি বলতো, অ্যানিভার্সারি পরের বছর আগের বছর অক্টোবরে স্যারের কেউ ছিল না, এবছর অক্টোবরে স্যার বিবাহিত, পরের বছর অক্টোবরে স্যার বাবা হয়ে যাবে। কি অবস্থা। চলো পরের প্রশ্ন। মিরাট 1800, আচ্ছা মিরাট হয়ে গেছে, মিরাটে হয়ে গেছে। এটার অ্যান্সার কি বললেন স্যার? ওই তো বাহাদুর খান, খান বাহাদুর খান। চলো নেক্সট, হুইচ ইয়ার লক্ষ্মীবাই ঝাঁসি মারা যায় যুদ্ধেতে? কত সালে লক্ষ্মীবাই যুদ্ধে মারা যায়? অপশন 1835, 1857, 1858 আর 1853। স্যার আপনি আচ্ছা সরি সরি স্যার আমার সালটা একটু দেখে নেবেন, একটু একটু মিস্টেক হয়ে গেছে, হুম, 18 লিখ থেকে 17 লিখে ফেলেছি। ঠিক আছে। সঠিক উত্তর দিয়েছো প্রিয়াঙ্কা, ডালিয়া, 53 কেন হবে সুনন্দা, মৌমিতা, মঞ্জিনা। সঠিক উত্তর হবে 1858 সাল। 1858 সাল সিপাহী বিদ্রোহে, ঠিক আছে, ঝাঁসি রানী মারা যায় 1858 সালে। নেক্সট, বাই হুম রানী লক্ষ্মীবাই কার সঙ্গে যুদ্ধ করেছিল? অপশন দেব না। চলো, রানী লক্ষ্মীবাই কার সঙ্গে যুদ্ধ করেছিল? ব্রিটিশদের সাথে। ব্রিটিশদের কোন জেনারেলের সঙ্গে? সেই জেনারেল ওই লোকটা মহা খচ্চর। কেন মহাকাশ? খচ্চর নয়, লোকটা কিন্তু প্রচুর প্রশংসা করে গেছে রানী লক্ষ্মীবাই, হ্যাঁ, প্রচুর প্রশংসা করে গেছে। মেরে প্রশংসা করেছে দেখো। ওটা ওর ডিউটি, হ্যাঁ, আপনি ওটা ওর ডিউটি। আপনি আমাদের সেনাবাহিনীতে এমন কোন হয়তো মেজর আছে, অপর প্রান্তে দেখতে পাচ্ছি কেউ সাহসিকতার সঙ্গে করছে, কিন্তু কি তাকে তো মারতে হবেই, তাই না? হ্যাঁ। ডিউটি, কিছু করার নেই। হিউজ রোজ। সঠিক উত্তর দিয়েছো মৌমিতা, ডালিয়া, মঞ্জিনা, মৌলি, ডালহৌসিনা, প্রিয়াঙ্কা না। তাহলে কি হবে সঠিক উত্তর? হিউজ রোজ। হিউরোজ হিউরোজ। হিউরোজ। আচ্ছা, বাকিরা কই সব? আচ্ছা, হিউজ রোজ। নেক্সট প্রশ্ন, which of these freedom fighter was originally named মণিকর্ণিকা? মণিকর্ণিকা কার নাম? উত্তর হয়ে গেল এক্ষুনি। সঠিক উত্তর সবাই বলো। সবাই পারবে, সবাই। চলো পরের প্রশ্ন,
আচ্ছা লিখতে পারছি না হুম। ঠিক আছে, রেকর্ডিংটা এই পর্যন্ত রাখি, অনেক প্রশ্ন হলো। ওনার নামে কি বেনারসে ওই ঘাটটা আছে, মণিকর্ণিকা ঘাট? হবে হয়তো বেনারসে মণিকর্ণিকা আমি তো গেছিলাম বেনারসে।